গাইস ওদের থেকে ফুল আছে আমি ফুল আছে ওদের কাছে ফুল আছে আমাদের পানি মারো ইতারা ডেঙ্গেন ডুবে আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগটি আমি হাজির হয়েছি। আজকে আমরা ভাই-ব্রাদাররা সাঁতার কেটে হালদা নদী পাড়ে জমাবো। আমরা ওপার যাব, হালদা নদীর ওপারে, যেখানে মাজারচর বলা হয়। সাঁতার কাটা খুবই কষ্টকর, এক হাতে মোবাইল থাকবে। আজকে নদীর স্রোতটাও একটু বেশি, দেখা যাক কি করা যায়। সো আমরা আর দেরি না করে এক এক করে সবাই নদীতে ঝাঁপ দিয়ে দিলাম। আজকে আমার সাথে আছে মামাতো ভাই আইয়ুব, খালাতো ভাই ফয়সাল আর সোহেল। একদিকে নদীর তীব্র স্রোত, অন্যদিকে হাতে মোবাইল। একটু ভুল হলেই মোবাইল চলে যাবে পানির নিচে, এটাই মাথায় রেখে আমাকে সাঁতার কাটতে হচ্ছে। নদীর স্রোতে সাঁতার কাটা যেমন কষ্ট, এর চেয়ে বেশি আনন্দ পুকুরে করেছি, সুইমিং পুলে করেছি, সবচেয়ে মজা বেশি নদীতে। গাইস ওদের থেকে ফুল আছে আমি ফুল আছে ওদের কাছে ফুল আছে, আমাদের কাছে কক্সবুট আছে। গাইস আমরা এখন হালদা কর্ণফুলী মোহনার মাঝখানে প্রায় 1.5 কিলোমিটারের সাঁতার কাটার যে যাত্রা, লিবিয়া থেকে আমরা এখন রয়েছি হালদার মোহনায়। হালদা নদী কথা বলি, সাঁতার কাটতে কাটতে কখন যে নদীর মধ্যখানে চলে আসছে সেটাও জানা নেই। শুরুতে যতটা ভয় পেয়েছিলাম, বাস্তবে ততটা কঠিন নয়। ইচ্ছা শক্তি থাকলে যে কেউ পারবে সাঁতার কেটে হালদা নদী পাড়ি দিতে। দীর্ঘ 15 মিনিট সাঁতার কেটে ক্লান্ত হয়ে হালদা নদীর তীরে এসে পৌঁছলাম। আমরা 15 মিনিট সাঁতার কেটে হালদার মোহনায় চলে আসছি। এটাকে বলা হয় মাজারচর। প্রকৃতি সেজেছে নিজ অপরূপ সৌন্দর্যে, যে কেউ দেখে মুগ্ধ হবে। সবুজে ঘেরা এই চরের ভিউ, এক পাশে জলরাশি, অন্য পাশে সবুজে ঘেরা এই চর। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব আমাদের মূল গন্তব্যে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় আদা বাঙ্গুনি বলে। এটা কি পাতা দেয়? ফাঙ্গুনি পাতা। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। টাঙ্কুনি পাতা, টাঙ্কুনি পাতা, হ্যাঁ টাঙ্কুনি পাতা। এটা পেটের জন্য অনেক ভালো। আমাদের মতো যারা পেট বানাইছে ওই পেটটা কমানো যাবে। এ চরে রয়েছে বিশাল বিশাল 3টি লেক, যেখানে মৎস্য কামা করা হয় শুষ্ক মৌসুম হিসাবে, যা আপাতত বন্ধ। বিশাল আকারের এই চরের মধ্যে এই গড়টিকে ঘিরেই মানুষের কৌতূহলের শেষ নেই। কখন বা কারা নির্মাণ করেছিলেন এই গড়টি, তার সঠিক ইতিহাস আজও জানা নেই। সন্ত্রাসীরা মানুষ হত্যা করার জন্য বেছে নিতেন এই নিরাপদ গড়টি, কারণ এখানে কোনো মানুষের নেই বসবাস। এই চরের চারিদিকে রয়েছে নদী আর নদী, এক পাশে কর্ণফুলী, অন্য পাশে হালদা নদী। কত মানুষের নিতর দেহ পড়ে থাকতো এই গড়ের আশপাশে। এখানকার স্থানীয় জেলেরা মাছ শিকারের জন্য আসলেই তাদের চোখে পড়তো মানুষের নিতর দেহ। এখানে এসে আমি ভিডিও করতে ব্যস্ত, অন্যদিকে তারা গাছে উঠে আম পাড়াতেই লিপ্ত। ঘন্টাখানেক এখানে ঘোরাফেরা করে এবার আমাদেরকে যেতে হবে। কার গাছ কার আম সেটা জানা না থাকলেও আপাতত আমগুলো আমাদের। হেঁটে যেতে মনের মধ্যে খুবই ভয় কাজ করছিল। এখানকার শত শত মহিষ আমাদের দিকে বড় বড় চুপ করে তাকিয়ে, এই বুঝি আমাদেরকে দেওয়া শুরু করবে। এই ভয়টা মাথায় রেখে গুটি গুটি পায়ে হেঁটে সামনের দিকে যেতে থাকি। দীর্ঘক্ষণ সাঁতার কেটে এই যে খুবই ক্ষুধার্ত, এখানে কিন্তু খাবার কিছু নেই চরের মধ্যে। আমাদেরকে এখানকার গাছের আম আর পেঁপে, ছোট্ট ছোট্ট পেঁপে, এগুলো খেতে হবে, কারণ খুবই ক্ষুধার্ত, কিছু করার নেই।
মাঝের চরের অনেকগুলো ইতিহাস রয়েছে, এই আমাদের এলাকার বয়স জ্যেষ্ঠ লোকদের কাছ থেকে শুনছিলাম। এখানে মানুষকে মেরে নাকি ফুটিয়ে রাখা হতো, বা বিভিন্ন কায়দায় সন্ত্রাসীরা এই মানুষকে এনে এখানে নির্মমভাবে হত্যা করা হতো। আমাদের এই যে আমরা যে এখন মাঝের চরে রয়েছি, সে চরের এক পাশ হচ্ছে বোয়ালখালী, আর অন্য পাশ চাঁদগাঁও, আর আরেক পাশ হচ্ছে এই যে রাউজান। দীর্ঘক্ষণ সাঁতার কেটে আর ঘোরাফেরা করতে করতে এর মধ্যে আমরা তীব্র ক্ষুধার্ত হয়ে পড়ি। বেঁচে থাকার লড়াইয়ে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয় তা কিছুটা হলেও অনুভব করতে পেরেছে। তাই আমাদের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে এখানকার কাঁচা আম আর ছোট্ট পেঁপেগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।